на камерах. Что ты врешь, блядь? А ну сюда давай! Отдай сюда билет! Вы что делаете? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকে হয়তো বা একটি শর্ট ক্লিপ বা শর্ট ভিডিও দেখে এই ভিডিও পর্যন্ত এসেছেন, বা অনেকে আছেন যারা সরাসরি এই ভিডিওতেই ক্লিক করেছেন। তো ইতিমধ্যে ক্লিপগুলো দেখে এতটুকু অন্তরপক্ষে বুঝতে পেরেছেন যে এটা এয়ারপোর্ট রিলেটেড ভিডিও। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এটি একটি এয়ারপোর্ট রিলেটেড ভিডিও। এয়ারপোর্টটি আবুধাবির একটি এয়ারপোর্ট, জাইদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন বিষয়টা হয়েছে যে মোটামুটি শুরু থেকে এক্সপ্লেন করলে বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি রাশিয়াতে থাকি। রাশিয়াতে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতেছি 4.5 বছর ধরে। তো আমি গত বছর 2025 সালে দেশে গিয়েছিলাম মার্চের দিকে। তো রিটার্ন টিকিট কেটেছিলাম মে মাসের 6 কি 7 তারিখে, যতটুকু আমার খেয়াল আছে 6 তারিখে মেবি আমি ফ্লাইটের টিকিট কেটেছিলাম, রিটার্ন টিকিট। তো ওদিন আমি ফ্লাই করে আমার আবুধাবি হয়ে একটা ট্রানজিট ছিল। আবুধাবিতে 40 মিনিট কি 1 ঘন্টার একটি ট্রানজিট ছিল। তো এই ট্রানজিটটা 40 মিনিট ট্রানজিট করে আবার আরেকটি ফ্লাইটের মাধ্যমে আমি রাশিয়াতে ব্যাক করব। এই হচ্ছে গিয়ে প্ল্যান বা বিষয় ছিল। তো বাংলাদেশ থেকে ফ্লাই করলাম সুন্দরভাবে। এয়ার আরবিয়াতে আমার ফ্লাই ছিল। এয়ারলাইন্সটা আমি বলি, এয়ারলাইন্সটা আমার ছিল হচ্ছে কি এয়ার আরবিয়া। আমি এয়ার আরবিয়াতে ফ্লাই করেছিলাম যেতে সময়, রিটার্ন টিকিট বা আসতে সময়। তো বিষয়টা হয়েছে বা এই ইনসিডেন্টটা ঘটেছে আবুধাবি এয়ারপোর্টে এসে। তো মোটামুটি আমার যতটুকু খেয়াল আছে 12:40 বা 12:30 দিকে আমাদের ট্রানজিটের যে ফ্লাইটটা বোর্ডিং পাস শুরু হয়ে যাবে। তো সেখান থেকে আমরা ফ্লাই করে আবার আরেকটি ফ্লাইটে আমরা রাশিয়াতে ব্যাক করব। তো বাংলাদেশ থেকে ফ্লাই করার পর আবুধাবি পর্যন্ত পৌঁছাতে প্রায় 12টা বাজার কথা ছিল। তো আনফর্চুনেটলি আমরা 12টা বাজে পৌঁছাতে পারিনি। তো মোটামুটি 12:10 কি 20 পৌঁছিয়েছিলাম। তো মোটামুটি হাতে ছিল 20 মিনিটের সময়। তো যারা মিডল ইস্ট বা ইউএই আবুধাবিতে যারা থাকেন তারা অবশ্যই জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশাল বড় একটি এয়ারপোর্ট। এয়ারপোর্টের যদি প্রশংসা করা হয় সেটা কমই হবে। এয়ারপোর্টটি অনেক সুন্দর করে করেছে তারা এবং অনেক বড় হিউজ একটি এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে পৌঁছানোর পর আমরা এয়ারপোর্টের অপোজিট পাশে ছিলাম। তো অপোজিট এই পাশ থেকে ওই পাশে যেতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো তাড়াহুড়া করে অনেক এলিভেটর ওখানে ছিল, ইভেন গাড়িরও সুবিধা ছিল, কারের সুবিধা ছিল। তো প্রথমবার সেই এয়ারপোর্টে আমার যাওয়া ট্রানজিট হয়ে, তো যার দরুন আমার সেই বিষয়গুলো জানা ছিল না যে ট্রান্সপোর্টেশন সুবিধাও আছে এয়ারপোর্টের ভিতরে। তো যাই হোক, অনেক তাড়াহুড়া করতেছিলাম যে 20 মিনিটের ভিতরে বোর্ডিং শুরু হয়ে যাবে, মানে 20 মিনিট আর বোর্ডিংয়ের টাইম রয়েছে, তারপর ফ্লাই করবে। ফ্লাইটের সময় আর মাত্র 20 মিনিট হাতে আছে। তো যেহেতু 20 মিনিট লেট করেছে, তো অবভিয়াসলি তারা 20 মিনিট বা আধা ঘন্টা ডিলে করেই তারপর যে আমাদের নেক্সট ফ্লাইটটা আছে ওখানে ট্রানজিট হয়ে যাওয়ার কথা, সে ফ্লাইটটা করে আমরা রাশিয়াতে যাব। তো যাই হোক, মোটামুটি এয়ার আরবিয়ার যে কাউন্টার বা বোর্ডিংয়ের যে স্থান বা ওয়েটিংয়ের যে এরিয়াটা থাকে সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম সুন্দর মতোই। পৌঁছে যাওয়ার পর মোটামুটি ওখানে গিয়ে দেখলাম যে এখনও বোর্ডিং স্টার্ট করা হয়নি। সব যারা রাশিয়ান রয়েছে বা ফরেনার খুবই কম ছিল সেখানে, রাশিয়ানই বেশি ছিল। তো মোটামুটি রাশিয়ানদের সংখ্যা বলতে গেলে 105 কি 115 জনের মতো রাশিয়ান ছিল একটি ফ্লাইটে আমাদের সাথেই এয়ার আরবিয়ার ফ্লাইটটিতে। আর আমরা 3 জন ফরেনার ছিলাম, যার ভিতরে 2 জন বাঙালি, 1 জন ইন্ডিয়ান ছিলাম। তো বাই দ্য ওয়ে, ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে দাঁড়ায় এখানে যে 12:40 কি 50-এর দিকে, যতটুকু এক্সাক্ট টাইম আমার খেয়াল নেই, বা এরকম সময়ের ভিতরে হবে যে ফ্লাইটটা তো ফ্লাই করার কথা ছিল এই সময়টাতে। তো এই সময়টা পার হয়ে যখন নাকি আধা ঘন্টাখানিক সময় চলে যাচ্ছে, তারপরও কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস বা আপডেট নেই। তো সেক্ষেত্রে তখনই আমাদের মনে একটি খটকা লাগে। তো আমরা যারা কাউন্টারে যারা লোক বসে থাকে সাধারণত, বা ওখানে গেটের পাশে যারা দাঁড়িয়ে থাকে বোর্ডিংয়ের জন্য, যে অফিসারগুলো বা কর্মীগুলো দাঁড়িয়ে থাকে সেখানে, তো তাদেরকে অবভিয়াসলি আমরা যে প্রশ্ন করি যে আমাদের ফ্লাইট তো এই সময়টাতে
আমাদের ফ্লাইটটা এই সময়ের ভিতর ফ্লাই করার কথা ছিল, তো কেন এখনও পর্যন্ত ফ্লাই করা হয়নি? তো তারা এক্সকিউজ দিতে থাকে যে ফ্লাইটটি যেটা আপনাদের এখনও পর্যন্ত আবুধাবিতে বা জেদ্দা এয়ারপোর্টে এসে পৌঁছায়নি। তো যাই হোক, মোটামুটি এটা বলতে গেলে অনেক সময় হিউজ পরিমাণ সময় লেগে যাবে। তো আমি শর্টকাটে যতটুকু পারি পড়ার চেষ্টা করছি। তো এভাবে করতে করতে তারা মোটামুটি 5টা কি 6টা বেজে গেছে, যেখানে 12টা বাজে ফ্লাইটের সময় ছিল, 12টা সাড়ে 12টার দিকে, সেখানে 5টা কি 6টা বেজে গেছে। তারা বলতেছে যে তখন সিচুয়েশন অন্যরকম ক্রিয়েট হয়েছে রাশিয়ার মস্কোতে আমাদের আসার কথা ছিল ফ্লাইটে করে, মস্কো দামোদেদোভা এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা মস্কোর মানে মেন যে এয়ারপোর্টটা, সেই এয়ারপোর্টে এসে আসার কথা ছিল। তো সেই এয়ারপোর্টটা আনফর্চুনেটলি 9 মে উপলক্ষে, এখন 9 মে বিষয়টা রাশিয়ার জন্য ইম্পর্টেন্সি কী, বা 9 মেটার ভিতরে রাশিয়ার কোন দিবস, বা রাশিয়ার 9 মেটা এত ইম্পর্টেন্ট কেন? 9 মে হচ্ছে গিয়ে রাশিয়ার ভিক্টোরি ডে বা বিজয় দিবস। তো বিজয় দিবস উপলক্ষে তো এখানে এয়ারপোর্ট বন্ধ করার কোনো মানে কথা না। বিজয় দিবস তো হতেই পারে, আমাদের দেশেরও বিজয় দিবস রয়েছে, ভিক্টোরি ডে রয়েছে, তো আমরা তো এয়ারপোর্ট বন্ধ করি না। এখন রিজনটা হচ্ছে কি এরকম যে কয়েকটি রিজন এখানে ক্রিয়েট হওয়ার কারণে রাশিয়ার গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল দামোদেদোভা ইন্টারন্যাশনাল যে মেইন এয়ারপোর্টটা রয়েছে সেই এয়ারপোর্ট সহ আরও আশেপাশের যে এয়ারপোর্টগুলো ছিল সেই এয়ারপোর্টগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। তার ভিতরে 1 নম্বর রিজন হচ্ছে গিয়ে সেই দিনটাতে, যেখানে আমরা আবুধাবিতে যে দিনটাতে এসে অবতরণ করেছিলাম, সেই দিনটাতে রাশিয়ার মস্কোর পাশে, এটা বললে চলে অবলেস্ট, যেটা বলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে গিয়ে অবলেস্টটা হচ্ছে গিয়ে মানে আশেপাশের ফাঁকা এলাকা বা এরিয়া। এখন মস্কো একটি সিটি বা মস্কোর যে এরিয়া জায়গা, তো সেটা যদি হিসাব করা হয় সেটা বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ একটা সিটি হবে, কারণ রাশিয়া একটা বিশাল বড় একটি দেশ, তার স্টেটের আয়তন বা সংখ্যা এতখানি বিগ হওয়াটাই স্বাভাবিক। তো দেখা গেছে যে ড্রোনগুলো যে হামলা হয়েছে সেগুলো রাশিয়া ডিফিট করতে পেরেছে, সেগুলোতে কোনো সমস্যা হয়নি, কোথাও কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি রাশিয়ার। তো দেখা গেছে এই দিবসটা সামনে যেহেতু এসে পড়েছে, ইভেন সেই সময়টাতে এই 9 মে উপলক্ষে অনেকগুলো দেশের প্রেসিডেন্ট বা সরকার প্রধানদেরকে রাশিয়া ইনভাইট করেছিল, যার দরুন তাদেরও একটি সিকিউরিটি পারপাস এখানে চলে এসে পড়ে। তো যার কারণে এয়ারপোর্টগুলো তাদের বন্ধ করতে হয়েছিল। তো এখন আমরা আবার একটু ব্যাকে চলে আসি যে আমাদের সাথে কী ইনসিডেন্টটা ঘটেছে। তো 6টা বেজে গেছে, তারা বলতেছে যে আমাদের যে পাস আছে, যে টিকিট পাস বা বোর্ডিং পাস আছে, তো সেই পাসটি নিয়ে গিয়ে আমরা বার্গার কিং বা ম্যাকডোনাল্ডস যে রেস্টুরেন্টগুলো থাকে আপনার এয়ারপোর্টের ভিতরে, লাউঞ্জগুলো, সেখানে যে আমরা ফ্রিতে ব্রেকফাস্ট করতে পারবো। তো ব্রেকফাস্টের তার অপশন দিচ্ছি, এটা অবভিয়াসলি তাদের করণীয়, কারণ অলরেডি 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টার মতো একটি ফ্লাইট ডিলে হয়ে গেছে। তো এটা তাদের কমপ্লিমেন্টারি হিসাবে দিতেই বাধ্য তারা, এটা রুলসের ভিতরেই আছে। বিভিন্ন এয়ারলাইন্সের বা ফ্লাইটের এগুলো রুলসের ভিতরে থাকে অনেক কিছু। তো এটা নিয়ে যদি আবার আপনারা একটা ভিডিও চান তো সেটাও আমি করতে পারবো, যে ফ্লাইট কতক্ষণ ডিলে হলে আপনারা রিফান্ড পাবেন বা কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন, বা সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনারা জিজ্ঞাসা করতে পারেন, সেটা নিয়ে যদি একটি ভিডিও চান সেটাও আমি করতে পারবো। তো তারা ব্রেকফাস্টের একটা ব্যাপার দেয়, তো আমরা চলে গেলাম সেখানে ব্রেকফাস্ট করার জন্য বার্গার কিং থেকে আইটেম অর্ডার করলাম, সুন্দর একটা ব্রেকফাস্ট হলো ফুলফিল। তো এরপর আবার তারা বলেছিল যে আমাদের যে মেইন কাউন্টার আছে সেখানে এরপর থেকে যদি কোনো ধরনের কোনো আপডেট বা অ্যাক্টিভিটিস আপনারা জানতে চান বা জানা লাগে তো সেখানে যে যোগাযোগ করবেন, আমাদের কাছে আসার প্রয়োজন নেই, মানে বোর্ডিং যেখানে হয় সেখানে যেতে নিষেধ করেছে তারা, বা যেতে বলেনি, যে ওটা দূরত্বটা একটু বেশি, আর কাউন্টার যেটা মেইনলি কাউন্টারে ওখানেই সকল ধরনের ইনফরমেশন রিলেটেড তথ্য জিজ্ঞাসা করা যায় বা জানা যেতে পারে। তো সেখানে আমরা গেলাম, তো সেখানে যাওয়ার পরে ব্রেকফাস্ট করার পর যাওয়ার পরে তারপরে বললো যে তারা এখনও কোনো ধরনের কোনো আপডেট নেই বা কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস নেই এয়ারপোর্ট খোলার। তো তারা
বললো ঠিক আছে, আপনারা যেহেতু অনেকক্ষণ যাবত এখানে ওয়েটিং করতেছেন, এয়ারপোর্টের ভিতরে আপনারা অনেকক্ষণ যাবত রয়েছেন, তো আপনাদেরকে আমরা ফ্রি লাউঞ্জ এখন প্রোভাইড করব। তো আপনারা এখন লাউঞ্জে যান, লাউঞ্জে গিয়ে মোটামুটি 3-4 ঘন্টার মতো ওখানে রেস্ট করেন, খাবার দাবার খান, রেস্ট করেন, সময়টা এনজয় করেন। তো এর ভিতর কোনো ধরনের কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, বা এরপর আপনারা 9টা বা 10টার দিকে আপনারা ব্যাক আসবেন, আসার পরে নেক্সট ইনফরমেশনগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করবেন। ঠিক আছে, আমরা গেলাম 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর আবার আমরা ব্যাক ওখানে কাউন্টারে গিয়ে ইয়ার ইনফরমেশান জানার জন্য গেলাম যে কি কোনো ধরনের কোনো আপডেট আছে কিনা। তারা বললো যে না, এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, এখনও আপনাদের অপেক্ষাই করতে হবে, অপেক্ষাতেই আমরা আছি, এখনও কোনো ধরনের আপডেট নেই। বিশ্বাস করবেন না, তো এখানে আরও অনেক কথাই বলা যায়, অনেক কিছু সিচুয়েশানে ক্রিয়েট হয়েছে, বা তারা বলেছিল যে এরকম যেহেতু এই সিচুয়েশান হয়েছে, যদি এরকম আরও অনেক ডিলে হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে মেইনলি রাশিয়ানদেরকে বা আমাদের সবার উল্লেখেই বলেছিল, তারা আমাদের সবার উপলক্ষেই তারা বলেছিল যে আপনাদেরকে হোটেল ফ্রিতে প্রোভাইড করা হবে, ফুড ফ্রিতে প্রোভাইড করা হবে, ট্রান্সপোর্টেশন কস্ট, ইভেন যা আপনার কস্ট হবে আপনার আবুধাবিতে থাকার জন্য বা ডিলে হলে যে কদিন থাকতে হবে সেই কদিন থাকার জন্য যে পরিমাণ আপনাদের কস্ট হবে, আপনাদের করতে হবে, সেই কস্টগুলো আমাদের তরফ থেকে আমাদের এয়ারলাইন্স বহন করবে, এটা তারা বলেছিল। তো এভাবে করতে 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 সন্ধ্যা অবধি চলে যায়। সন্ধ্যা অবধি তারা একটা সময় দিয়েছিল যে আপডেট দিবে তারা, তো তারা এর ভিতরে আর কোনো ধরনের কোনো আপডেটই দেয়নি। তো আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম, তো আমরা সন্ধ্যাবেলায় আবার গিয়েছি সবাই একসাথে জুট হয়ে, 115 জন রাশিয়ান, তার সাথে আমরা ফরেনার 3 জন। তো আমি যেহেতু মোটামুটি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে 4 থেকে 5 বছর আমি রাশিয়াতে অলরেডি আছি, তো আমার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ মোটামুটি ভালোই ছিল, তো তাদের সাথে আমার মোটামুটি কমিউনিকেট ভালোই হচ্ছিল, ইভেন কয়েকজনের সাথে আমি বন্ধু করে ফেলেছিলাম তাদের। তো যাই হোক, বাই দ্য ওয়ে টপিক্সে ফেরত আসি। তো পরে যাওয়ার পর তারা বলতেছে এখনও কোনো ধরনের কোনো আপডেট নেই। তো এখন আপনারা এয়ারপোর্টে অলরেডি মোটামুটি প্রায় 24 ঘন্টা হচ্ছে আপনারা আছেন এয়ারপোর্টের ভিতরেই। তো আপনারা চাইলে এখন যে কেউ চান তাহলে, তো আপনারা চাইলে এখন যে কেউ যদি চান তাহলে এয়ারপোর্টের বাইরে চলে যেতে পারবেন। এয়ারপোর্টের বাইরে গিয়ে আপনারা সময় কাটিয়ে আসতে পারেন। আপনাদেরকে ইমেলের মাধ্যমে নেক্সট ইনফরমেশন যদি এয়ারপোর্ট খোলে তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে একটা বিষয় হচ্ছে কি, একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি এখনই, যে যেহেতু আপনাদের দেশের এটা ক্রাইসিস, আমাদের কোনো এটা এয়ারলাইন্সের কোনো ফল্ট না, আমাদের এয়ারলাইন্সের কোনো মিস্টেক না, আমাদের এয়ারলাইন্সের কোনো ধরনের কোনো মিস্টেক না। তো সেক্ষেত্রে আমরা কোনো ধরনের কোনো আপনাদেরকে যেটা বলা হয়েছিল যে হোটেল প্রোভাইড, ফুড কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট, এগুলা কোনো ধরনের কোনো কিছু ইনক্লুডেড আমাদের সাথে হবে না, বা আমরা কোনো কিছু বহন করব না, তারা অস্বীকার করে দেয়। সকালে বলেছিল যে তারা এগুলো সব কিছুই প্রোভাইড করবে, সমস্যা নেই, কিন্তু এখন বলতেছে যে না, আমরা কোনো ধরনের কোনো প্রোভাইড করবো না, এই ক্রাইসিসটা আপনাদের দেশের সমস্যা, তারা এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে, আমরা ফ্লাই করতে পারছি না। তারপর যে বিষয়টা হলো সেটা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো তারা টিকিট নিয়ে গিয়েছিল, তো টিকিট নিয়ে যাওয়ার পর তারা ওই 6টা যখন নাকি সন্ধ্যাবেলা আমরা ওখানে যাওয়ার পরে তারা টিকিট নিয়েছিল। তো সবার টিকিটই তারা কালেক্ট করছিল। টিকিটটা কালেক্ট করে তারা কি করছিল, মাঝখান থেকে ছিঁড়ে, মানে অর্ধেকটা যে পাউচে, আপনারা খেয়াল করবেন যারা মোটামুটি যাতায়াত করেন, ফ্লাইটে যাতায়াত করেন, তারা অবশ্যই জানেন যে টিকিটের দুই পাশে কিন্তু মোটামুটি ইনফরমেশন লেখা থাকে। তো একটা ছোট অংশ বাংলাদেশ থেকে যদি আপনারা কেউ ফ্লাই করেন, তো ছোট অংশ দেখবেন যে আপনাদেরকে দিয়ে বড় যে অংশটা আছে তারা ছিঁড়ে নিজেদের কাছে রেখে দেয়। ইউজুয়ালি তাই হয়। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই বিষয়টা কম হয়, বিশেষ করে আমি রাশিয়া থেকে যেহেতু ফ্লাই করছি অনেকবার, তো আমার এটা জানা আছে রাশিয়াতে কোনো ধরনের কোনো বোর্ডিং পাস ছেঁড়া হয় না মাঝখান থেকে, ইউজুয়ালি যেটা। তো তারা হয়তো বা এটা নিয়ে অভ্যস্ত যে ছেঁড়া হয় না। তো আবার এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যার দরুন মানুষের একটা মন মানসিকতা অন্যরকম সৃষ্টি হয়ে গেছে। তো কী হয়েছে, যারা কাউন্টারে যারা কর্মী ছিল তারা সবার বোর্ডিং পাসগুলো কালেক্ট করেছিল। কালেক্ট করার পর একটা জায়গায় গিয়ে তারা বসে জিনিসগুলো মানে জাস্ট ছিঁড়ে হয়তো বা যে অংশটার ভিতরে বড় অংশটার ইনফরমেশন যেটা আছে তারা নিজেদের কাছে রেখে দেবে, আর ছোটো যে টুকানটা আছে আমাদের কাছে ফেরত দিয়ে দেবে। এটা একটা বিষয় ছিল।
ছিল। তো এই বিষয়টা হয়তো বা রাশিয়ানরা বুঝতে পারেনি, যার দরুন তারা হই হুল্লা মানে একটা ওই যে একটা ভিডিওতে হয়তো বা দেখতে পারছেন যে একটা মেয়ে এরকম ছিল, তো মানে সেও শকে পড়ে গেছে যে কি হয়েছে। তো যারা কর্মী আছে তারাও, যারা ওখানে একটা ভদ্রলোক যে সামনে হাত দিয়ে ইশারা করতেছে, তিনি হচ্ছে গিয়ে এয়ার আরবিয়ার ওই আবুধাবির কাউন্টারের ম্যানেজার ছিলেন। তো তিনি কাম ডাউন করার চেষ্টা করতেছিলেন, কিন্তু শান্ত হচ্ছিল না তারা। তারা ভাবছিল যে এখানে মানে তাদের হয়তো বা টিকিটকে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। তো তারা মানে এটা নিয়ে অনেক অবস্থা খারাপ করে ফেলছিল। অবভিয়াসলি তাদের একটা যেটা বিষয় ছিল যে ফ্রিতে অ্যাকোমোডেশন ফ্রিতে প্রোভাইড করার অনেক বিষয় ছিল, সেগুলো অলরেডি ক্যান্সেল করে দিয়েছে। আবার এই ফ্লাইট অলরেডি মোটামুটি 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে একটা এয়ারপোর্টে স্টে করতে হচ্ছে ঘুমবিহীন। তো অবভিয়াসলি একটা মানসিক চাপ থাকেই। তো এর ভিতর যদি এরকম নতুন একটা কিছু তাদের সামনে হয় যে টিকিট ছিঁড়ে দিচ্ছে, তো এটা যে কেউরই যে অবগত না এই বিষয়টা নিয়ে, তার অবভিয়াসলি একটা রাগ হওয়ার মতোই বিষয় তৈরি হয়। তো সেটাই হয়েছিল। তো পরবর্তীতে এরকম সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পর তো যারা সেখানকার কর্তৃপক্ষ ছিল তারা নিজেরা ডিসকাস করে রাশিয়ানদের জন্য পরবর্তীতে সেই ফ্যাসিলিটিসটা আবার প্রোভাইড করে, যে হোস্টেল থেকে শুরু করে যে ফুড কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট তারাই বহন করবে রাশিয়ানদেরকে বা আমাদেরকে কোনো ধরনের কোনো কস্ট বহন করতে হবে না। তো সেটা বলে রাশিয়ান যারা ছিল তাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে যেয়ে বাইরে একটা 4 স্টার হোটেলে উঠিয়ে দেয়। তো তারা একটা সুন্দর মতো একটা ভেকেশন সেখানে পেয়ে যায় আর কি। তো আমরা যারা ফরেনার ছিলাম নাসরবান্দা, মানে আমরা ইন্ডিয়ান বা বাংলাদেশি যারা ছিলাম, তো তারা 3 জন পড়ে গেছে বিপাকে যে আমাদের বাইরে যেতে হলে আমাদেরকে এখন ভিসা করতে হবে, ইলেকট্রনিক ভিসা করতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ রাশিয়ানরা যারা আছে তাদের পাসপোর্টের দরুন তারা 90 ডেজের একটা ফ্রি ভিসা পায় আবুধাবি বা ইউএইতে ঘোরার জন্য। ফ্রি ভিসাতে তারা অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে বা যে কোনো কারণই হোক তারা ঘুরতে পারে ভিতরে অভ্যন্তরীণে। আমরা যারা ছিলাম 3 জন, তো আমরা যারা 3 জন ছিলাম তাদের মানে ভিসা করতে হবে। তো যার দরুন আমাদের এয়ারপোর্টে স্টে করতে হবে, তাছাড়া উপায় নেই, যেহেতু ভিসার ফর্মালিটিস এগুলো আরও মানে একটা ঝামেলার বিষয় তৈরি হয়। তো আরবিয়ার যে কর্তৃপক্ষ ছিল, তো সেখানে ম্যাক্সিমামই ইন্ডিয়ান ছিল, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান অনেক কর্মী ছিল সেখানে। তো তাদের সাথে ওই ইন্ডিয়ান যে ভাইটা ছিল সে কমিউনিকেট অনেক আগে থেকে করতেছিল। তো তারা চিন্তা ভাবনা করে আমাদের কথা ভেবে তারা একটি নেক্সট যে ফ্লাইট আছে সেই ফ্লাইটের ভিতরে আমাদের 3 জনকে অ্যাড করে দেয়। তো আমরা ওই দিনই রাতের বেলা ফ্লাই করে আবার রাশিয়াতে চলে আসি। তো রাশিয়ানরা কিন্তু ওই দিন পারেনি, কারণ এতজনে একটা বুঝতেই পারতেছেন, এতজনের একটা 115 জনের একটা ফ্লাইট, এই ফ্লাইটের ভিতরে যদি এরকম ক্যান্সেল হয়, তো ক্যান্সেল হওয়ার পরবর্তী যে শিডিউলের ফ্লাইটগুলো আছে সেগুলোই আগে কিন্তু ছাড়া হবে। তারপর যে ক্যান্সেল হয়েছে সেগুলো হচ্ছে পরবর্তীতে পরে গিয়ে সেগুলোকে ফ্লাই করা হবে। তো এখন এতজনের একটা ফ্লাইট ম্যানেজ করাটাও একটা বিপাকের ব্যাপার। তো যার দরুন তারা একটা পরবর্তীতে দুদিন পর বাই দ্য ওয়ে এর ভিতরে কিন্তু আমরা যখন ফ্লাই করেছিলাম, তো তার ভিতরে রাশিয়ার অলরেডি মস্কোর যে এয়ারপোর্টগুলো ছিল সেগুলো অলরেডি খুলে দিয়েছে, ওপেন করে দিয়েছে, যার দরুন আমরা ফ্লাই করে রাশিয়াতে ব্যাক চলে আসতে পারি। তো এর পরবর্তীতে 2 দিন পর রাশিয়ানদের জন্য একটা ফ্লাইট ম্যানেজ করে তাদেরকেও রাশিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। এখন যেটা অনেকজন রাশিয়ান যারা ওখানে দাঁড়িয়ে যে মানে একটা রাশিয়ান ভাষায় বা একটা ভিডিও মেক করতেছিল, তারা ভিডিও মেকটি এই নিয়ে হচ্ছিল যে রাশিয়াকে নিয়ে ভিডিওটি করা হয়েছিল যে তারা এরকম 24 ঘন্টা হয়েছে এরকম আবুধাবি এয়ারপোর্টের ভিতরে আটকা পড়ে গিয়েছে, তাদেরকে কোনো ধরনের কোনো হেল্প করা হচ্ছে না, তাদেরকে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস বা আপডেট দেওয়া হচ্ছে না, তারা ওখানে মানে কোনো ধরনের কোনো হেল্প করা হচ্ছে না। তো তারা রাশিয়ার গভর্নমেন্টের কাছ থেকে, রাশিয়ার মানুষদের কাছ থেকে হেল্প চাওয়ার জন্য এই ভিডিওটি মেক করেছিল তারা। তো এই হচ্ছে গিয়ে বিষয়, যাতে এয়ারপোর্ট যারা কর্তৃপক্ষ আছে তারা বিষয়গুলো আরও গুরুত্ব সহকারে নেয় এবং ফ্লাইট সুন্দরভাবে করে তাদেরকে রাশিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে গিয়ে সিচুয়েশন বা এই হচ্ছে গিয়ে পরিস্থিতি 9 মে 2025 সালে সেই দিনটিতে ঘটেছিল। এই হচ্ছে গিয়ে ভিডিও, এই হচ্ছে গিয়ে সেটার এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।